গল্পছন্ন ছাড়া জীবন। পর্ব ৩। লেখা মেহেরনুর। রুশানকে টেনে হিচড়ে তার আম্মুর সামনে থেকে নিয়ে যাচ্ছিলেন তার আব্বু। রুশান কাঁদতে কাঁদতেই চিৎকার করে বলতে লাগল, আম্মু প্লিজ আমাকে যেতে দিও না, প্লিজ তোমার কাছে রাখো আমাকে, আব্বুর বাড়িতে থাকতে চাই না আমি, আমার দম বন্ধ হয়ে আসে ওই বাড়িতে। রুশানের চিৎকারে পুরো বাড়িটা যেন কেঁপে উঠছিল। রুশা বেগমের চোখ ভিজে যাচ্ছে, ঠোঁট কাঁপছে, তবু একটা শব্দও বের হচ্ছে না তার মুখ থেকে। শুধু নিঃশব্দে কান্না ঝরছিল চোখ বেয়ে। রুশানের হাত দুটো এনামুল হাসানের আঁকড়ে ধরা হাত থেকে ছাড়ানোর জন্য ছটফট করছিলেন তিনি, কিন্তু ছাড়ানোর সাহস পাচ্ছিলেন না। রুশা বেগমের বুক যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল রুশানের প্রতিটা আহাজারিতে। মুহূর্তটা এমন হয়েছে যে মা আর ছেলের মাঝখানে যেন 1000 ফুট উঁচু একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। মাও এগোতে পারছে না, আর ছেলেও ফিরে আসতে পারছে না। রুশান ছটফট করেই যাচ্ছে, একটু পরপর পিছনে তাকিয়ে দেখছে সে। রুশান যেন বলেই গিয়েছিল, এভাবে চিৎকার করলে তার আম্মুর দ্বিতীয় সংসারে থাকতে সমস্যা হয়ে যাবে। কিন্তু রুশানের এমন চিৎকার আর পাগলামি দেখে রুশা বেগম হঠাৎ তার হাজব্যান্ডের পায়ে পড়ে গেলেন। কাপা কাপা গলায় বললেন, দয়া করুন আমার উপর, আমার ছেলেটাকে রেখে দিন এই বাড়িতে। ও আমাকে ছাড়া ভালো নেই। ওর খরচ আপনাকে চালাতে হবে না, আমি অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করে আনব। তবুও ওকে আমার কাছাকাছি থাকার সুযোগ দিন, দয়া করে। রুশা বেগম এমন আর্তনাদ করছে, শব্দগুলো যেন মাটির নিচে চাপা পড়ে বের হতে চাইছে, তবু তার মুখের কাদাটা আটানো যাচ্ছিল না। কিন্তু আকমল তালুকদারের মন একটুও গলল না। বরং রুশা বেগমকে সরিয়ে দিয়ে কঠিন গলায় বললেন, তুমি আমার সামনে থেকে সরে যাও, রুশা। তুমি একটা মিথ্যাবাদী, প্রতারক। তোমার ফ্যামিলি আমার সাথে প্রতারণা করেছে। আমি বিয়ের আগে বারবার বলেছিলাম ডিভোর্সি হলে সমস্যা নেই, কিন্তু যেন কোনো বাচ্চা না থাকে। আর তোমার পরিবার কি সুন্দর মিথ্যে কথা বলেছিল, কোনো বাচ্চা নেই তোমার। তোমার তো অন্তত আমাকে সত্যটা জানানো উচিত ছিল। এখন দেখছি 17 বছরের ছেলে আছে তোমার। আমার নিজেরই তো 3 ছেলে আর 3 মেয়ে। তার মধ্যে আমি আরেকজনের ছেলেকে রাখব কিভাবে? রুশা বেগম তখন কাঁদতে কাঁদতেই বললেন, আমার আর কি করার ছিল তখন? বাবা মা যা বলতে বলেছেন, সেটাই বলেছি। আমি যদি বিয়ে না করতাম, আমি যদি মিথ্যা কথাটা না বলতাম, তারা আমাকে আত্মহত্যার হুমকি দিয়েছিল। এজন্যই বাধ্য হয়েই করতে হয়েছে আমাকে এসব। এটুকু বলে রুশা বেগম হঠাৎ মাথা নিচু করে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। আম্মুর কথা শুনে রুশান পুরো বাকরুদ্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন তার ভেতরটা ফাঁকা করে দিল। এত বছর পর অবশেষে রুশান আসল ঘটনাটা জানতে পারল। তাহলে এজন্যই তার আম্মু তার সাথে দেখা করেননি। রুশান যতবার অপেক্ষা করেছে, যতবার ভেবেছে তার আম্মু তাকে ভুলে গেছে, তাহলে সবই ভুল ছিল। আসলে রুশা বেগম নিজের ছেলেকে কখনোই ভুলে যাননি। এটা কি সম্ভব কখনো? নিজের পেটের ছেলেকে ভুলে যাওয়া? তিনি শুধু বেঁচে থাকার জন্য, নিজেকে ধরে রাখার জন্য মিথ্যার ভেতর আটকে ছিলেন। রুশানের বুকটা কেমন যেন টনটন করে উঠল। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে মুঠো করে ধরে আছে তার হৃদয়টা। রুশান যেন নিজের মাকে এতদিন অন্যায়ভাবে দোষী বানিয়ে রেখেছিল। সে ভেবেছিল তার উপর রাগ করে তার আম্মু ইচ্ছাকৃতভাবেই দেখা করেননি। তার আম্মু মনে হয় তাকে আর চান না, তার আম্মু নতুন সংসার সুখে শান্তিতে করছেন। কিন্তু আজ দিয়ে রুশান বুঝতে পারল এই পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষটা তার আম্মুই। তিনি রুশানকে যে কত শতবার দেখতে চেয়েছেন, কত রাত অপেক্ষা করেছেন, কিন্তু ভয়, চাপ, নিষেধ সব মিলিয়ে কিছুই করতে পারেননি। রুশানকে এক পলক দেখার জন্য কত ছটফট করেছেন তিনি, কত কান্না জমে গেছে তার বুকের ভেতর, কতদিন চোখের জল মুছতে মুছতে নিজেকে শক্ত রেখেছেন। আকমল তালুকদারের মন একটুও গলল না। বরং আরো কঠোর হয়ে উঠলেন তিনি। চোখে মুখে রাগের ঝড় যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি এবার রুশা বেগমকে আরো কড়া স্বরে আদেশ দিলেন, দ্রুত তোমার বাবা মাকে খবর দাও। এখন এই মুহূর্তে আমি এর একটা বিহিত চাই। কেন ঠকানো হলো এভাবে আমাকে? আকমল তালুকদারের এমন কথা শুনে ভয়ে রুশানের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল।
মনে হলো সে যদি আর একবারও বলে আম্মুর সঙ্গে থাকতে চাই, তাহলে হয়তো তার আম্মুর জীবনে আবার অন্ধকার নেমে আসবে। তার কারণেই রুষা বেগমের কপালে আবার দুঃখ দুর্দশা ফিরে আসতে পারে। রুশান এজন্য আর থাকার কথা মুখে আনল না। নিজের সব আবেগ, মায়া, কষ্ট, আকুলতা সব দূরে ঠেলে দিয়ে ধীরে ধীরে মুখ খুলল। আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এটা আমার আম্মুর বাড়ি নয়, এটা আপনার বাড়ি। আমি আমি আমার আব্বুর বাড়িতেই থাকব। আর কখনো এই বাড়িতে আসব না। প্লিজ, আমার আম্মুর সাথে এই নিয়ে কোনো ঝামেলা করিয়েন না। এনামুল হাসান তখন হঠাৎ ঠোঁট বেঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, খুব তো আবদার করছিলি, আম্মুর সাথে থাকবি? দেখ তোর আম্মুর অবস্থা। এই ঘরটাও টেকে কিনা সন্দেহ আছে। যত কথাই বলিস, এই বাপ ছাড়া তোর কোনো গতি নাই রুশান। এই বাপই তোকে শাসন করবে, আবার এই বাপই তোর শেষ আশ্রয়স্থল। তাই ভুল করেও বাড়ি ছেড়ে যাবি এই কথা আর মাথায় আনবি না। এতে করে ক্ষতি কিন্তু তোরই হবে। এনামুল হাসানের চোখে তখন অদ্ভুত এক কঠোরতা। যেন তিনি সতর্ক করছেন না, হুমকিই দিচ্ছেন। এনামুল হাসানের এমন কথা শুনে রুশানের ভীষণ জিদ উঠে গেল। মনে হচ্ছিল কষে কয়েকটা চর মারতে। তার আব্বু যে একটা অমানুষ, তা বুঝতে আর বাকি রইল না। এই কারণেই হয়তো তার আম্মুর সাথে তার আব্বুর সংসার টেকেনি। রুশানের এখন এই মুহূর্তে আরও একটা ইচ্ছা করছিল রাগে তার আব্বুর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে তার আম্মুকে সাথে নিয়ে চিরতরে কোথাও চলে যেতে, যেন আর কখনোই তার আব্বুর মতো অসভ্য বেয়াদব লোকের মুখ দেখতে না হয়। আর ওই আকমল তালুকদারের মতো মানুষের কাছে তার আম্মুকে থাকতে না হয়। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর জিনিস। রাগ করে সে কোথায় যাবে? কোথায় থাকবে? কার দরজায় গিয়ে দাঁড়াবে? এই দুনিয়ায় টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। রুশান একদিনেই টের পেয়ে গেছে তা। সেদিন যখন রাগেচোটে বাড়ি ছেড়ে বের হয়েছিল সে, পকেটে একটা টাকাও ছিল না তার। এমন খিদে পেয়েছিল তার যে একবার সত্যি মনে হয়েছিল দোকানের সামনে ঝুলে থাকা খাবারটা চুরি করে নিয়ে দৌড়ে পালাতে। না হয় ডাস্টবিনের পাশে পড়ে থাকা খাবারই তুলে মুখে দিতে। এতটাই ক্ষুধা লেগেছিল রুশানের। ক্ষুধার যন্ত্রণাটা অন্য রকম। মনে যত কষ্টই থাক, পেট তার কোনো হিসাব রাখে না। পেট যেন মনের দুঃখ বেদনা কিছুই বোঝে না। তার একটাই দাবি, খাবার চাই, খাবার দাও। রুশান তাই আজ তার রাগ পুরোপুরি কন্ট্রোল করল। এনামুল হাসানের এমন কথা শুনেও একটাও জবাব দিল না। চুপ করে থাকল সে। কিন্তু মনে ভীষণ জিদ উঠে গেল। আম্মুর জন্য হলেও তাকে কিছু করতে হবে। ভালো পজিশনে যেতে হবে। যাতে অন্তত একদিন তার আম্মুকে সাথে নিয়ে শান্তিতে থাকতে পারে। তার আম্মুর দ্বিতীয় হাজবেন্ড আকমল তালুকদারকে বাইরে থেকে দেখে ভালো মানুষ মনে হলেও তার আম্মুর সাথে এমন দুর্ব্যবহার করা দেখে বুঝে ফেলল সে লোকটা বেশি একটা সুবিধের নয়। তার আম্মু যে এই স্বামীর ঘরেও পুরোপুরি সুখী নন তা রুশানের চোখ এড়াল না। রুশান তাই অনেক কিছু ভেবে এনামুল হাসানের সাথেই বাড়ি ফিরে আসল। কিন্তু তার নতুন আম্মু আলিফা বেগমের মুখ বন্ধ থাকল না। রুশানের রাগ বাড়িয়ে দেওয়ার জন্য নানা রকম কথা শোনাতে লাগলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় আজ কোনো কিছুরই প্রতিক্রিয়া রুশানের ভেতরে জাগল না। বারবার শুধু রুশানের তার আম্মুর নিষ্পাপ মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল। যে করেই হোক, একদিন তার আম্মুকে তার কাছে সে রাখবে, এই একটাই জিদ রুশানকে আবার পড়ার টেবিলে বসিয়ে দিল। এখন বাড়িতে কেউ কিছু বললেও রুশা কোনো উত্তর দেয় না। চুপচাপ সহ্য করে মুখ বুজে। রুশানের পড়ার প্রতি এখন বিন্দুমাত্র মন নেই, তবুও মন না চাওয়া সত্ত্বেও নিজেকে জোর করেই পড়ার টেবিলে বসিয়ে রাখল। কে কি বলল, তা আর রুশান গায়ে লাগাল না। রুশান আবার এসএসসি পরীক্ষা দিল। আল্লাহর রহমতে তার এবার জিপিএ 3.50 আসল। রুশানের ভীষণ ইচ্ছে হচ্ছিল তার আম্মুকে খবরটা জানানোর। কিন্তু ভয় হলো যদি এ নিয়ে আবার আকমল তালুকদার তার আম্মুর সাথে খারাপ আচরণ করেন। তাই হাজার কষ্ট, হাজার দুঃখ চেপে রেখে চুপ করে রইল সে। এসএসসি পাশ করার পর রুশান ইন্টারে ভর্তি হল। ধীরে ধীরে সে আবার আগের মতো বন্ধুদের সাথে মিশতে চেষ্টা করল। পড়ার সময় মন দিয়ে সে পড়ত, আর বিকেলে একটু বন্ধুদের সাথে আড্ডা দিত, ক্রিকেট, ফুটবল খেলত।
রুশানের আম্মুর সাথে দেখা হওয়ার পর রুশান যেন পুরোপুরি বদলে গেল। নিজেকেই চিনতে পারছিল না রুশান। যে ছেলে একসময় জীবনের অধঃপতনের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল, সেই ছেলে শুধু মাকে নিজের কাছে রাখবে বলে অসম্ভবকে সম্ভব করার শক্তি খুঁজে পেল যেন। এ যেন রুশানের জীবনের অবিশ্বাস্য এক মোড় ছিল। তার আব্বু কি বলল, নতুন আম্মু বা নতুন ভাইবোনরা তাকে ভালোবাসল কিনা, এসব নিয়ে আর বিন্দুমাত্র ভাবে না রুশান। রুশানের মনে হলো, তার লক্ষ্যই এখন সবকিছু। সে যেন একেবারে খুঁটির মতো নিজের জায়গায় স্থির হয়ে গেল। রুশান ইন্টারমিডিয়েটে একবারেই 4.00 পয়েন্ট পেল। এবার আর ফেল নয়। সে নিজেই বিশ্বাস করতে পারছিল না সে এতটা করতে পেরেছে। এনামুল হাসান ও ছেলের এমন অবাক করা সাফল্যে ভীষণ খুশি হলেন, তবে তার নতুন আম্মু আলিফা বেগম খুশি হলেন কি না সেটা রুশান জানে না। তবে আলিফা বেগম যে রুশানকে সৎ ছেলে মনে করেন তা ওনার কিছু কিছু উদ্ভট সিদ্ধান্তেই বুঝতে পেরে গেছে সে। ইন্টারমিডিয়েট পাশ করার পর আলিফা বেগম এনামুল হাসানকে পরামর্শ দিলেন, রুশানকে আর বেশি না পড়িয়ে বিদেশ পাঠিয়ে দিন। বিদেশ গেলে বেশি টাকা ইনকাম হবে। এত পড়াশোনা করে হবেটা কি? চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেই হবে, তাছাড়া এখন চাকরি পাওয়া অনেক কঠিন ব্যাপার। তার চেয়ে বরং বিদেশে পাঠান ওকে, কিছুদিনেই টাকার মুখ দেখবে। তার ওপর আপনার শরীরও তো এখন আগের মতো সুস্থ নেই। আলিফা বেগমের এই কথাগুলো এনামুল হাসান হুবহু রুশানকে শুনিয়ে দিলেন। কিন্তু এবার আর রুশান সেই ছোট্ট রুশান না, যাকে একসময় তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই জোর করে মেসে রেখে এসেছিল। আজও সেভাবেই জোর করবে। রুশান তার আব্বুকে স্পষ্টভাবে বলল, বিদেশ যেতে হলে শুধু পড়াশোনার জন্যই যাব। শুধু টাকা ইনকাম করার জন্য কখনোই যেতে রাজি নই। যদি আমাকে বিদেশে হায়ার স্টাডি করাতে চান, তাহলে আমি ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে প্লিজ আমাকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে দিন। আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আমার ভালোমন্দটা আমাকে নিজেকেই বুঝতে দিন। আর কারো কথায় চাপ সৃষ্টি করে দয়া করে আমাকে ভুল পথে ঠেলে দেবেন না। রুশানের এই দৃঢ় সিদ্ধান্তে এনামুল হাসান কিছুটা অবাক হলেন, আর কিছুটা চুপও হয়ে গেলেন। কারণ এবার রুশান তার আব্বুকে সত্যিই বোঝাতে পেরেছিল রুশান আর আগের সেই অসহায়, চুপচাপ রুশান নেই, যার ঘাড়ে এখন ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। এবার রুশান নিজের পথ নিজেই বেছে নেবে। আলিফা বেগম বুঝতে পারলেন রুশান তার উদ্দেশ্যেই কথাগুলো বলেছে। তার চোখে মুখে প্রচণ্ড রাগ দেখতে পেল রুশান। কণ্ঠে কটু প্রত্যাখ্যান মিশে বলে উঠলেন তিনি, শুধু একজন ছেলেই নয় আপনার, আরও যে 2 জন আছে, সেদিকেও একটু নজর দিন। আনামের জন্য তো আরেকটা টিউশন লাগবে। এনাকে এবার আরও ভালো স্কুলে ভর্তি করে দিতে হবে। আর একজন নতুন সদস্য আসছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে। সব দিক থেকে খেয়াল রাখতে হবে আপনাকে। সব টাকা পয়সা কি আপনার বড় ছেলের পিছনেই শেষ করবেন? আলিফা বেগমের কথাগুলো শুনে রুশানের মনে হচ্ছিল অনেক কিছুই বলে দিতে। সব কথার জবাব দিতে ইচ্ছে করছিল প্রবলভাবে। কিন্তু রুশান বলল না। কারণ ধৈর্যই এখন তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ধৈর্যের মতো শক্তিশালী ওষুধ আর নেই এই পৃথিবীতে। রুশান এটাও অনুধাবন করতে পেরেছে। রুশান চুপ করে রইল শুধু। আলিফা বেগমকে কিছু না বলে ধীরে তার আব্বুর দিকে তাকিয়ে বলল, আমাকে শুধু একটা সুযোগ দিন, আব্বু। ভালো একটা ভার্সিটিতে চান্স নেয়ার সুযোগ। একটা ভালো সাবজেক্ট পাইলে টিউশনি করে বাকিটা আমি নিজেই সামলে নেব। তারপর আর আমার পিছনে 1 টাকাও নষ্ট করতে হবে না। এনামুল হাসান আজ কেন জানি আলিফা বেগমের পক্ষ নিলেন না। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন রুশান এবার সত্যিই বদলে গেছে। ওকে একবার সুযোগ দেওয়াই যায়। এনামুল হাসান নিজেই এজন্য রুশানের অ্যাডমিশনের প্রস্তুতির জন্য ভালো এক কোচিংয়ে ভর্তি করিয়ে দিলেন। এরপর রুশান পুরোপুরি মন দিল পড়ায়। দিন রাত পরিশ্রম করতে লাগল সে। কারণ তার মনে এখন শুধু একটাই ইচ্ছা, একটাই স্বপ্ন, একদিন তার আম্মুকে তার নিজের কাছে আনার মতো সক্ষম। তাকে হতেই হবে, যেভাবেই হোক। অবশেষে, রুশান তার প্রচেষ্টার ফল পেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টে চান্স পেল সে। খুশিতে তার বুকটা যেন ভরে উঠল।
সেই আনন্দ শব্দে বোঝানোর মতো নয়, এটা যেন বহুদিনের দুঃখ কষ্টের পর প্রথম আলো দেখার মতো। এইবার আর নিজেকে থামাতে পারল না রুশান। রেজাল্ট পাওয়ার সাথে সাথেই দৌড়ে চলে গেল তার আম্মুর কাছে। আজ আর কাউকে ভয় হলো না। কে কি বলবে তা নিয়ে ভাবল না এক মুহূর্ত। কারণ রুশান জানত তার আম্মুকে নিজের কাছে আনার স্বপ্ন পূরণের পথে সে আজ প্রথম ধাপটা পেরিয়ে এসেছে। এই খুশির খবর তার আম্মুকেই প্রথম জানাতে গেল এজন্য। কিন্তু রুশা বেগমের সাথে দেখা করতে গিয়ে দেখল বাড়িতে কেউ নেই। ধুধু করা মরুভূমির মতো লাগছিল পুরো বাড়িটা। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে মানুষের কোনো পদচিহ্ন পড়েনি। রুশানের এবার পুরো শরীর মুহূর্তেই বরফ হয়ে গেল। তার আম্মু কোথায়? রুশান এবার চিৎকার করে ফাঁকা বাড়ির ভেতরেই বলতে লাগল, আম্মু, তুমি কোথায়? রুশান এবার পাগলের মতো আশেপাশের সবাইকে জিজ্ঞাসা করতে লাগল। কিন্তু সবার মুখে একই উত্তর। একটাই নিষ্ঠুর সত্য। যে সত্য রুশান কোনোদিনও আশা করেনি, কল্পনাতেও আনেনি। বুকের ভেতর সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল রুশানের। মনে হচ্ছিল এই বুঝি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। দুই চোখের সামনে অন্ধকার নামতে লাগলো ধীরে ধীরে তার। রুশানের আম্মু, মিসেস রুশা বেগম, তিনি নাকি মারা গেছেন 2 বছর আগেই। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।